স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে সরগরম রাজনৈতিক অঙ্গন। মুখোমুখি অবস্থানে বিএনপি, জামায়াত ও ছাত্ররা। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। তবে এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ চৌধুরী বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হলে কোনোভাবেই মেনে নেওয়া হবে না, কারণ স্থানীয় সরকার নির্বাচনের এখতিয়ার এই সরকারের নেই। নির্বাচন কেন্দ্রিক সংকটের সমাধান কোন পথে, এ বিষয়টি আজকের আলোচনায় আনবো। দর্শক, আমি ফারনাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। সরকার, আস্থা, প্রত্যাশা ও রাজনীতি, এই শিরোনামে আজকের আলোচনা। আমার সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন অ্যাডভোকেট ফজলুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। সেই সঙ্গে আরও আছেন কমরেড রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যেমনটি বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন মেনে নেওয়া হবে না, কারণ স্থানীয় নির্বাচনের এখতিয়ার এই সরকারের নেই। তাহলে সরকার যে বলছে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি একসাথে সরকার নিচ্ছে, কিভাবে বাস্তবায়ন করবে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের কথা শুনছেন তাদেরকে আমাদের সালাম, আসসালামু আলাইকুম। নির্বাচনের ব্যাপারে আমার ভাই একটা দলের মূল ব্যক্তি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির এখন উনি মূল এক্সিকিউটিভ। আমি জানি উনি আজকে গিয়েছিলেন নির্বাচন কমিশনে, উনি কথাগুলো বলবেন। আমি শুধু এটাই বলতে চাই, আমি ইউনূস সাহেবকে জিজ্ঞাসা করি, উনি তো খুব যুক্তিবাদী মানুষ, শান্তিতে নোবেল পাইছেন, উনি আমাদের চেয়ে বড়, ওনাকে তো আমরা দেশের গার্জেন মানি। আমরা যে আন্দোলনটা সর্বশেষ করলাম, যে আন্দোলনে শেখ হাসিনা চলে গেল একদম, কারণ এটা তো শেখ হাসিনা বিরোধী আন্দোলন ছিল না, এটা তো ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন। এইটা যে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরে প্লেট ডিভিশন, এটা যে হাসিনা বিরোধী আন্দোলন, টোটাল হাসিনার পতন আন্দোলনে রূপান্তরিত হইল, এটা স্লোগানটা কি ছিল? স্লোগান ছিল, এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি। এখন শেখ হাসিনা কি স্থানীয় সরকার ছিল না জাতীয় সরকার ছিল? শেখ হাসিনা তো জাতীয় সরকার ছিল। আমরা কিন্তু স্থানীয় সরকারের পক্ষে বিপক্ষে আন্দোলন কিন্তু 80-র দশকে করেছি এরশাদের সময়। এটা তো স্থানীয় সরকারের পক্ষে বিপক্ষের আন্দোলন ছিল, এটা হচ্ছে জাতীয় সরকার, হাসিনার ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলন। কাজেই যেখানে স্লোগানটাই ছিল এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি, সেইখানে তো আরেকজন আসতে হবে, জাতীয় সরকার, একটা জাতীয় সরকারই হবে। এর পরিবর্তে একটা সংস্থা, এটা তো স্থানীয় সরকার, শেখ হাসিনা চলে যাবে, এখানে স্থানীয় সরকার তো হইতে পারে না, জাতীয় সরকার। যেমনটি আসলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছে যে সারা দেশে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি না থাকায় জেলা প্রশাসকদের উপর জেলা পরিষদের দায়িত্ব অর্পিত হয়েছে। এ কারণে একজন ডিসির পক্ষে একাধিক দায়িত্ব সামলানো কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন যে ব্যক্তিগতভাবে আমি মনে করি আগে স্থানীয় সরকার নির্বাচন করার মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধিদের নিয়ে আসা উচিত। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? এইসব ছেলেপেলের কথা, এখানে বৈশা সিংহাসনে বৈশা মজার কথা বলে, ওইসব ছেলেরা মেম্বারের ভোট পাবে। আমি চ্যালেঞ্জ করলাম ইউনিয়ন পরিষদ, ওইসব ছেলেপেলের কথার উত্তর আমি দেব না। নিজেকে খুব ছোট মনে হয়, খুব ছোট মনে হয়। তারা বাংলাদেশের সমস্ত ক্ষমতা দখল করে, কিন্তু এইসব ছেলেপেলেদের উত্তর আমি দেব না। ওর বাপও আমার চেয়ে বয়সে ছোট। আমি যখন ৭১-এ মুক্তিযুদ্ধ করি, ওর বাপের সঙ্গে ওর মার দেখা হয়েছে না। ওইসব ছেলেপেলেদের বড় বড় কথার উত্তর আমি দেব না। এরা বেয়াদব। এই বেদিয়া যতগুলো কথা আছে সবগুলা এদের ক্ষেত্রে প্রযোজ্য। ও বলে ফেলবে, ও করে সব জানে বাংলাদেশের এই আছে এই আছে, এই স্থানীয় নির্বাচন না হইলে ওর লেখাপড়া কি লেখাপড়া করে, সে কি করছে? একটা আন্দোলনে 1 মাস পর্যন্ত খালি একজন, ওই আমি ছিলাম একজন সমন্বয়ক, গুলি খাইছে। রাজপথে কতদিন মিছিল করছে? আমরা 60 বছর মিছিল করি। ওইসব অভিজ্ঞতার কথা বলে লাভ নেই, বড় বড় কথা এইসব ছেলেদের মুখে মানায় না। আমি এই কারণে শুধু ইউনূস সাহেবকে বলি, ছেলেদেরকে বলি না। আমি এদেরকে ছেলেরাই বলি। আমি এদের কথার উত্তর দেব না। এই পৃথিবীতে এই ধরনের অসামঞ্জস্যমূলক
রাজনৈতিক পরিবেশ কোনো দেশে আসে নাই যেটা আমাদের দেশে আসছে। অসামঞ্জস্যমূলক বিষয়টি বুঝতে চাই। বুঝেন নাকি? হ্যাঁ, আমার 60 বছর রাজনীতি করে সমস্ত জাতীয় নেতাদেরকে এখন এইসব বাচ্চা ছেলে পেলেদের সঙ্গে মানে কথার উত্তর দিতে হয়। ফখরুল ইসলাম আলমগীর সাহেব কথা বললে মহাসচিব এইসব বাচ্চা ছেলে পেলেরা কথা বলে উত্তর দেয়, বেয়াদব। আর মানুষ নাই, কাজে আমি এদেরকে বেয়াদব মনে করি। আমি এদের কথার কোনো উত্তর দেব না। এটা একদিন প্রতিষ্ঠিত এবং প্রমাণিত হবে যারা শুধু ওদের চেয়ে ছাত্রনেতা, বড় ছাত্রনেতা ছিল না বাংলাদেশে। 37-এ ছিল না, 47-এ ছিল না, 52-তে ছিল না, 62, 64, 69, 71-এ ছিল না। মুক্তিযুদ্ধ করে আসছি, একটা কষ্ট জমা দিছি। আমরা তো বলি নাই মুক্তিযুদ্ধের পরে যে আমাদেরকে মন্ত্রী বানাও। এত শুধু লাভ এবং লোভে এই কাজগুলো করছে। একটা কালো চক্র, একটা অন্ধকারের শক্তির মাধ্যমে তারা পরিচালিত হয়ে এই কাজগুলো করছে। এখন এখানে বসছে, নিজের সর্বনাশ করবে, দেশকে সর্বনাশ করবে এবং সারা বাংলাদেশে আবার নতুন করে অন্ধকারে নিয়ে যাবে এরা। এইসব কথা আমি খুব ক্লিয়ারলি বলি। কোনো কিছুতেই যদি দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, যদি আরেকটা যুদ্ধ, রাজনৈতিক যুদ্ধ এবং রক্তাক্ত যুদ্ধের সৃষ্টি করতে না চায় ইউনূস সরকার, তাদের উচিত হবে একটা জাতীয় নির্বাচন। 18 কোটি মানুষ একসাথে ভোট দিবে। 18 কোটি মানুষ একটা কারণে ভোট দিবে। তারা প্রথমে সিদ্ধান্ত করবে এই দেশের নেতা কারা হবে, দায়িত্ব কারা নিবে। তারপরে স্থানীয় নির্বাচন হবে, ইউনিয়ন পরিষদ হবে, উপজেলা হবে, মেয়র ইলেকশন হবে, আরো হবে। কিন্তু এটা স্থানীয় নির্বাচনের প্রসঙ্গ নেই, দেশে ভোট হয় নাই, এই দেশে আন্দোলন হয় নাই। আন্দোলনটাই হয়েছে 3 বার জাতীয় নির্বাচন হয় নাই সঠিকভাবে। 14 সন, 18 সন, 24 সন। 36 বছরের একটা ছেলে, একজন যুবক কোনোদিন ভোট দিতে পারে নাই। সেই ভোটটা হলো জাতীয় ভোট, সেই ভোটটাই এখন মানুষ দিতে চায়। এইসব রং বেরঙ্গের কথা কইয়া আর কিছু বললাম না, অনৈতিক অবিবেচক কথা কইয়া ক্ষমতাকে, অনির্বাচিত ক্ষমতাকে দীর্ঘায়িত করার নাম হইল এই দেশে নতুন করে আবার একটা গন্ডগোল লাগানো। কাজী সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপি বলেন, অন্যান্য রাজনৈতিক দলগুলো যা বলছে, এইসব একটা কালো অন্ধকারের শক্তি বাদে যারা এই দেশের সমস্ত স্থানীয় পাওয়ার দখল করে বসে আছে। আপনি ক্ষমতার কথা বলছিলেন, কিন্তু ছাত্ররা বলছে যে ছাত্র জনতা ক্ষমতামুখী না। যদি ক্ষমতামুখী হতো, 5ই আগস্ট যদি ছাত্র জনতা নির্ধারণ করতো এই ছাত্র জনতাই সরকার গঠন করবে, বাংলাদেশের কোন রাজনৈতিক দলের এর বিপক্ষে যে কথা বলার স্পর্ধা ছিল না। এইটা আরেকটা বেয়াদব, এইটা একটা বেয়াদবি। ওদের কি আছিল, কি আছে তাদের? কতগুলা মব ছাড়া 10,000 ছেলের একটা মিছিল করিয়া একটা বাড়িতে আগুন লাগানো আর বুলডোজার আর কিছু লুট করা ছাড়া এদের কি শক্তি আছে? তাহলে গো ফর ইলেকশন। আমি তো চ্যালেঞ্জ করলাম, যারা এইসব বড় বড় কথা বলে, গো ফর ইলেকশন। যেখানে গিয়ে দাঁড়ায় দেখো পার্লামেন্টে শিগগিরই তাদের নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে। তাদের এই নতুন রাজনৈতিক দল নিয়ে আপনার ভাবনা কি? এই নতুন রাজনৈতিক যদি রাজপথে রাজনৈতিক দল করে, যেভাবে বিরোধী দল হয়, একটা রাজনৈতিক দল যেভাবে পলিটিক্যাল সায়েন্সের সংজ্ঞা অনুযায়ী সৃষ্টি হয়, সেই সংজ্ঞা অনুযায়ী করলে তাদেরকে আমি অভিনন্দন, আগাম অভিনন্দন। এমনকি রাজপথে মানুষের ক্ষেতের আইলে, কুড়ে করে মানুষের বস্তিতে, গার্মেন্টস ফ্যাক্টরিতে গরিব মানুষের সন্তানদের সুখ দুঃখের সাথী হয়ে, এই দেশের কৃষকের, শ্রমিকের, মেহনতি মানুষের সুখ দুঃখের সাথে যদি সন্তানেরা দল করিয়া ক্ষমতায় আসতে পারে, আমি আগাম অভিনন্দন জানায় রাখলাম। আর ওই সিংহাসনে বৈশা ওই সব ছেলে পেলে, বাপ দাদার নাম নাই, চান মল্লের বিয়াই, এইসব ছেলে পেলে এইসব বাজে বাজে বেয়াদবির কথা কইতে পারে, ওই সিংহাসনে বৈশা যদি কিংস পার্টি করতে চায়, নিশ্চয়ই একদিন এই দেশের মানুষ রুখে দেবে, আমি বললাম। এবং এর পরিণতি খুব ভালো হবে না। দল যদি তারা পলিটিক্যাল সায়েন্সের সংজ্ঞা অনুযায়ী করে, আমি যেভাবে বললাম, তাদেরকে সেলিউট রইল, তাদের জন্য দোয়া রইল এবং অভিনন্দন রইল। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট ফজলুর রহমান, কমরেড রহিন হোসেন প্রিন্স। ইসির সাথে বৈঠক করেছে বাম গণতান্ত্রিক জোট। যেমনটি আমরা দেখলাম যে চলতি বছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায় বাম গণতান্ত্রিক জোট। আর কি কি বিষয় উঠে এলো এই আলোচনায়? ধন্যবাদ আপনাকে। আমাদের শ্রদ্ধেয় এবং আমাদের দেশের অন্যতম জ্যেষ্ঠ পলিটিশিয়ান এবং বর্ণাঢ্য রাজনীতির জীবনের অধিকারী ফজলু ভাইকে আমি সালাম জানাই
এবং যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, রাজনীতিটাই তো কথা এবং সেটা নিয়েই আলোচনা। সেই বিবেচনায় এই মুহূর্তে আমাদের দেশের যে জরুরি কর্তব্যটা কি, রাজনৈতিক কর্তব্য, এবং যে কর্তব্যের মধ্য দিয়ে আমাদের গণ অভ্যুত্থান পরবর্তী যে একটা কি বলবো যে গুমোট সিচুয়েশন, আমি ভদ্র শব্দই বলছি, সিচুয়েশন বাংলাদেশে বিরাজ করছে, সেইটার অবসানের জন্য দ্রুত কোন কাজটি দরকার, আমরা আমাদের দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং বাম গণতান্ত্রিক জোট যেটা মনে করি সেটাই খুব লজিক্যাল কথা বলার জন্য, এবং আমাদের নির্বাচন কমিশন তার বাস্তব পরিস্থিতিটা কি, কারণ নির্বাচন তো তাদেরকে করতে হবে, সেটা বোঝার জন্য আমরা গিয়েছিলাম। তা আমি এটা পরিষ্কার বলতে পারি যে তাদের সাথে যতটুকু আমাদের কথাবার্তা হয়েছে, আমরা পরবর্তীতে প্রেসে সবগুলি আমরা বলেছি, তাতে আমরা কতকগুলো কি বলবো ওই জায়গায় অন্তত পক্ষে খুব একটা তাদের কোনো নেগেটিভ অ্যাটিটিউড আমি দেখিনি। বরঞ্চ যে আলোচনাগুলো চলে এসেছে সেটা হচ্ছে যে তারা তো একটা নর্মাল পিরিয়ডের নির্বাচন কমিশনার না। বোঝার জন্য ধরেন একটা নির্বাচন কমিশন আছে, একটা পার্লামেন্ট আছে, ভেঙে দিল, তাহলে ওনারা কিন্তু কারোর দিকে না তাকিয়ে 3 মাসের মধ্যে নির্বাচনের আয়োজন করতেন। কিন্তু ওনারা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার, একটা সরকার আছে এবং ওনারা আছেন, ওনারা খোলা মনেই বললেন যে দেখেন দিস ইজ দ্য পজিশন, আমরা আপনাদেরও লোক ওনারও লোক, তা আমাদেরকে যখন বলবে আমরা রেডি। তার মানে আমি এই কথাটা পরিষ্কার করে আজকে বুঝে এসেছি। আমরা নির্বাচন কমিশন পরিষ্কার করে যা বোঝেন, তো তারা বলেছে সরকার যেভাবে বলবে, তবে সরকার যদি বলে আমরা জাতীয় সংসদ নির্বাচন করার জন্য প্রস্তুত আছি। তার মানে এই জিনিসটা আমিও মানে আমাদের বুঝ অনুযায়ী ওইখানে বলেছি, আপনার মাধ্যমে দেশবাসীকে বলতে চাই, অনেক সময় নির্বাচন কমিশন তার প্রস্তুতি নিয়ে কথা হয়, কিন্তু আমরা আজকে যেটা বুঝেছি অভিন্ন ভাষা, এবং তারা বলেছে তারা এখন পর্যন্ত তাদের কোনো দ্বিমত হয়নি, যেটা তারা করছে ঐক্যমতের ভিত্তিতেই করে। তা সুতরাং সরকার বললেই তারা একটা দ্রুততর সময় নির্বাচন দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে আছে। তাদের কিছু সংকট আছে, তার সমাধান কিভাবে করা যায় সেটা তারা বলেছে। আমাদের কর্তব্য কি আমরা জানতে চেয়েছি, তারা এটা আমি খুব শুনে খুশি হয়েছি, আশা করি ফজলুল ভাই শুনলেও খুশি হবেন। তারা আমাদেরকে বলতে চেয়েছে যে দেখেন, মানে আমি যে উঠে আসলো আজকে, কিন্তু আমরা প্রধান নির্বাচনটা তার মধ্যে যেমন 2-1 জন যেটা বলেছে আমি ওনাকে অ্যাপ্রিসিয়েট করে বলতে চাই, যেমন ধরেন ভোটার তালিকা, ওনারা আজকে যে কিছু নতুন হয়েছে, মারা গেছে, ওইটা করেছে, এবং বিশেষ করে নারী ভোটার সম্পর্কে যেটা আমরাও আজকে অবজারভেশন শুনে এসেছি, যে ওনারা বললেন যে দেখেন নারীরা এই জায়গায় ওই জায়গায় এই চাকরির কারণে যায়, অনেকে কিন্তু ভোটার হচ্ছে না, এটা আপনাদের একটু ভালোভাবে দেখা দরকার। মানে ভোটার ভোট এই আকাঙ্ক্ষা ওদের বেশ কয়েকজন ইন পজিটিভ সেন্সেই বলেছে বলে আমার কাছে মনে হয়েছে, এবং তারা মনে করছে যে আমরা রেডি আমাদের যে দায়িত্ব দেবে সেটা করার জন্যে। তা আমরা এই পজিটিভ জায়গাটা তাদেরকে দেখেছি, এটাই। আর নানা আলোচনা হয়েছে, অত যাওয়া আমি জরুরি মনে করছি না, এবং যেটা আমরা মিডিয়াকে বলেছি। এইখানে যে লজিকটা, এবার আসি, আপনি আমাকে যদি এবার জিজ্ঞেস করেন যে কেন আমরা জাতীয় সংসদ নির্বাচনের এই জায়গাটা জরুরিভাবে বলছি, এবং কেন এইখানে একজন স্থানীয় সরকার উপদেষ্টা এখনো তিনি আছেন সহ একটা যুক্তি নিয়ে আসছেন, আমি এই কথা পরিষ্কার করে একটু বলি যে এখন এই যে দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার, তার প্রধান কাজটা কি, যখন আসছে, আসার পরে একটা নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা দরকার। এবং যে কথাটা আমি আজকে ওইখানে বলেছি সেটা আপনাকে বলি। দেখেন, কদিন আগে ইউনূস সাহেব যখন ডাকলেন, তো উনি নিজে একটা শব্দ উনাই বের করলেন, তা উনার শব্দ দিয়ে আমরা বলেছি। উনি বললেন প্রথম ইনিংস আমরা শেষ করলাম, দ্বিতীয় ইনিংস শুরু করলাম। তা প্রথম ইনিংস মানে 6 মাস। তা আমি 3টা কথা ওইখানে বলেছি, আবার রিপিট করি, এই 6 মাসে কি মানুষকে স্বস্তি দিতে পেরেছে? অধিকাংশ মানুষ মনে করে যে না, স্বস্তি পাইনি, ব্যাখ্যায় গেলাম না। 2, মানুষের একটা মর্যাদা, আগের সরকার শেখ হাসিনা অমর্যাদাহীন করে ফেলছিল, মানুষের মর্যাদা দিতে পেরেছে। 3, ভয়ের একটা রাজত্ব ছিল, নতুন ধরনের সেই ভয়ের দ্বারা চলছে। আমরা যার জন্য বলেছি যে আপনি যেহেতু এটা করতে পারেন নাই, সুতরাং মেলা আশা করে লাভ নেই। আমরা আশা করব দ্বিতীয় ইনিংসের মধ্যে অবশ্যই যা যা সংস্কার করার যতটুকু দরকার সুষ্ঠু নির্বাচনে করে নির্বাচন দেবেন, এবং তৃতীয় ইনিংসের শুরুতে আমরা দেখতে চাই নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হয়েছে, এবং ওই ইনিংসে আমরা নির্বাচিত সরকারকে দেখতে চাই। দিস ইজ দ্য আমাদের ফান্ডামেন্টাল। এবং আমি দেখলাম যে কোনো লজিক দিয়ে কেউ দ্বিমত করে নাই। এবার আসি, একটা কথা এখানে আসছে, স্থানীয় সরকার। আমি খুবই আশ্চর্য হলাম আপনার কাছে পুরো শুনে, যে স্থানীয় কি বলে উপদেষ্টা, সরকার উপদেষ্টা যিনি, তিনি এই কথাটা, আমি আসলে নিউজ দেখে উনি কি করে এটা বললেন, আমি বঞ্চ ওনাকে প্রশ্ন করতে চাই।
ওনার এই কথাটা বলা যথাযথ আমি খুব গ্রহণ করছি না, এই কারণ মাত্র কয়দিন আগে প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে যখন ডাকা হলো, অধিকাংশ রাজনৈতিক দল কি বলেছে এবং ইউনূস সাহেব কি বলছেন? উনি বলছেন আমি ঐক্যমত্যের ভিত্তিতে করব। আজকে ওইখানে আমরা বলেছি যেটা তো নতুন করে আলোচনার দরকার নেই। ওনাদের ভাষায় যে কটা রাজনৈতিক দল ছিল প্রায় সবাই, দু একটা দল বাদে সবাই তো অধিকাংশই বলেছে জাতীয় সংসদ নির্বাচন আগে দেবেন। তো সেইটাই তো ওনাকে করতে হবে, নতুন আলোচনা আনা কেন? তাহলে যে কথাটা বাজারে চাউর হয়ে আছে যে স্থানীয় সরকার দখল না করলে নতুন কিংস পার্টি করে মজা পাওয়া যাবে না, স্থানীয় সরকার দখল না করতে পারলে জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়া যাবে না, এবং নানা ধরনের আমাদের বিবেচনায় যে নতুন নতুন সংকট তৈরি হবে, এটা করা যাবে না, যেটা গণতন্ত্রের পরিপন্থী। এই প্রশ্ন কিন্তু আরো চোখের সামনে ভালোভাবে আসছে। আর একটা কথা বলি আমি এই পার্টে বলি, দেখুন এর আগে আমাদের শ্রদ্ধাভাজন হাসান আরিফ সাহেব ছিলেন অনেক সিনিয়র এই দায়িত্বে, জানেন ওনারা তো তার সাথে একসাথেই কোর্টে বিভিন্ন সময় ওনার সাথে অনেক আগে থেকে আমাদের দেখা হয়েছে। আমরা যখন ছাত্র আন্দোলন করি 90 দশক, ওনারা তো সিনিয়র আমাদের, তখনই ওনাকে আমরা চিনতাম। উনি যখন স্থানীয় সরকারের দায়িত্বে ছিলেন, আমরা অক্টোবরে যখন দেখা করতে গেলাম উনি ছিলেন ডক্টর ইউনূস সাহেবের সাথে। আমরা কিন্তু ওনার সাথে কোয়ার্ডিলি আলাদাভাবেও কথা বলেছিলাম দাঁড়িয়েই, কারণ সেই রাজনীতির সেই সুযোগগুলো ওনাদের সাথে ছিল, এনাদের সাথে হয়তো সুযোগ নাই, আমি কোনো কথা এই জন্য মন্তব্য করতে চাই না। ওনাকে আমরা বলেছিলাম যে দেখেন স্থানীয় সরকারের যে সমস্যা, উনি বললেন যে হ্যাঁ কিছু সমস্যা, তা কি করা যাবে? উনি বললেন, দেখেন ওনার মতো মানুষ বললেন আপনাদের পরামর্শ চাই। আমরা বলছি ইয়েস, আপনি এটা সিনিয়র মানুষ, আপনি ওইরকম রাজনীতির মানুষ না হলে একটু সব দলকে বলেন। তা বলে হ্যাঁ আমি সেটাই করব। কিন্তু যে কোনো কারণে উনি আর দুনিয়া থেকে বিদায় নিলেন বয়সের কারণে। কিন্তু উনি থাকলে আজকে আমার ধারণা এই ধরনের কথা উনি বলতেন না, অন্ততপক্ষে রাজনীতিটা কালচারটা বুঝতেন। তাই সরকার যদি এটা মনে করে, আমি ইউনূস সাহেবকে আজকে আপনার মাধ্যমেই পরিষ্কার করে এই সরকারকে বলতে চাই, যদি আপনারা মনে করেন সংকট হচ্ছে, 6 মাস কি ঘুমিয়েছিলেন? আমরা অল্টারনেট কথা কিন্তু আপনাদেরকে বলেছি, ঠিক আছে, তারপর আমি এটা নিয়ে তর্ক করতে চাই না। স্থানীয় সরকারের অন্য যদি সমস্যা কিভাবে মেটাবেন, আপনি রাজনৈতিক দলের সাথে ডায়লগ করেন, পথ আমরাই বিকল্প দেখিয়ে দেবো। কারণ আপনি তো ওইখানে পাহারা দিতে পারছেন না। ওইখানে গ্রামে গঞ্জে মানুষের একটা সংকট হলে আজকে সে কোর্ট কাছারিতে যেতে পারে না, ভয়ের মধ্যে আছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে একেবারে তেঁতুলিয়া পর্যন্ত অরক্ষিত। তেঁতুলিয়া তো আমাকেই সমাবেশ করতে দেওয়া হয় নাই, এরাই এই বৈষম্য বিরোধী নামধারীরা আমাকেই করতে দেয় নাই। কিন্তু আমরা হয়তো নিজেদের কথা বলি না বলে এগুলো বলি না, কিন্তু আমি এই কথা দিয়ে শেষ করি। তাহলে উনি যে যুক্তিটা নিয়ে আসতে চাচ্ছেন কোনোভাবেই গ্রহণযোগ্য না। এইটা হবে কালক্ষেপণ, এইটা হবে 5ই অগাস্টের গণঅভ্যুত্থানের পর আমরা যে বলেছিলাম পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের যাত্রা শুরু হলো, এই যাত্রাকে বাধাগ্রস্ত করার নতুন নতুন ষড়যন্ত্রের অংশ বলে আমরা মনে করি। সুতরাং এই কথাগুলো আমি আশা করব কেউ উচ্চারণ আর করার প্রয়োজন নেই, অপ্রয়োজনীয়। ইউনূস সাহেব যে কথা আমাদেরকে দিয়েছেন যে তিনি ঐক্যমতের ভিত্তিতে দ্রুত সময় করবেন, একটা ঐক্যমত হয়ে গেছে যে কোন নির্বাচন আগে, সুতরাং কথা বলার আর দরকার নেই। ওইখানে কি কি সংকট হচ্ছে আসেন সবাই মিলে সমাধান করব, এইটা নিয়ে আমাদের আপত্তি নেই। সেই ধারায় আমরা এগিয়ে যাব বলে আমরা প্রত্যাশা করি। প্রসঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছে আওয়ামী লীগের কেউ অন্যায় না করে থাকলে ক্ষমা চেয়ে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, বাধা দেয়া হবে না। আসলে কোন মানদণ্ডে সেটি যাচাই হবে? আমি সে আলোচনায় ফিরতে চাই। স্থানীয় সরকার উপদেষ্টা, আমি ফিরছি আলোচনায়। দর্শকদের সাম্প্রতিক রিপোর্টে একটা বিরতি দিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল এন্ড স্কোয়ার বার। আবারও ফিরছে আলোচকদের কাছে। জনাব রহিন উদ্দিন প্রিন্স, যে আলোচনায় আমরা ছিলাম, আওয়ামী লীগের কেউ অন্যায় না করে থাকলে ক্ষমা চেয়ে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, বাধা দেয়া হবে না, এমনটি জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। জানতে চাই কোন মানদণ্ডে আসলে বিবেচনা করা হবে যে আওয়ামী লীগের কে অন্যায় করেছে, কে অন্যায় করেনি? না, আমি আসলে মানে কি বলবো, হাসলেও মানুষ কিভাবে নেয়, হাসিও পায়। তা আমি একটু অনুরোধ করব, যদি আপনার কোনো সুযোগ থাকে আপনি তাকেই ওভার টেলিফোনে জিজ্ঞেস করেন না যে এই দায়িত্ব ক্ষমতা কে তাকে দিয়েছে। বাংলাদেশের মানুষ তো তাকে এই দায়িত্ব দেয় নাই। আমরা পরিষ্কার করে এই কথাটা বলি, আমি বলতে চাইছিলাম না আগের পর্বে, কিন্তু পরিষ্কার করে বলি, উপদেষ্টাদের মধ্যে যারা এইখানে থেকে দলবাজি করছেন তাদের উপদেষ্টা থাকার কোনো অধিকার নেই। কারণ উপদেষ্টা যখন ওত নিয়েছে দল নিরপেক্ষ অবস্থান বিবেচনা করছেন, কিন্তু তারা ওইখানে থেকে যদি বিশেষ উদ্দেশ্য, রাজনৈতিক উদ্দেশ্য সাধনের চেষ্টা করেন, কেউ যদি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীকে গড়ে তোলার চেষ্টা করেন, তাদের এখনই এই পদত্যাগ করা উচিত। না হলে এদের অধীনেই কোনো নির্বাচন নিয়েই তো আমরা মানে কি বলবো করবো কিনা সেটা আমাদেরকে ভাবতে হবে, পরিষ্কার বক্তব্য। আর যার কথা বললেন
আমি তো জিজ্ঞেস করতে চাই তাকে অধিকার কে দিল এই মানদণ্ড যাচাই করার? হ্যাঁ নিশ্চয়ই, যেটা যদি বলেন ইউনূস সাহেব দিয়ে একবার বলেছেন, যদিও উনিও কিছুটা সংকট তো বড় তৈরি করেছেন। এই যে এরা যে সংগঠন করবে, এই সংগঠন এক ধরনের উনি মাথায় হাত দেওয়ার কাজটা বিদেশে বসে করেছেন। ইনি যেন ওনাকে আমরা সবাই সমর্থন করছি, তিনি একটা অংশের লোক হইতে চান, সেগুলো ওনার আছেই। আমি সে আলোচনা না করেও বলছি, তারপরও উনিও তো বলছেন যে কি করা হবে না হবে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেবে বা জনগণ সিদ্ধান্ত নেবে, এটাই তো প্রথম কথা। কিন্তু এই কথা বলার মধ্য দিয়ে আমি কিন্তু আগের পর্বে একটা কথা বলেছি, আমরা যে গণতন্ত্রের অভিযাত্রা, পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার 5ই অগস্ট বিজয়ের পরে যেটা শুরু করার কথা বলেছিলাম, প্রতি মুহূর্তে নানাভাবে কিন্তু এটা বাধা করার চেষ্টা নানাভাবে হবে। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক অনেকে কিন্তু সেই ফাঁদে পা দিতে পারে। আমি খুব বিনয়ের সাথে অনুরোধ করব, এই ছাত্র থেকে শুরু করে অন্যদের এই ফাঁদে কেউ পা দেবেন না কোনোভাবে। যদি এই জাতীয় নির্বাচনকে ডিস্টার্ব করার চেষ্টা হয়, সেটা কিন্তু আর একটা সংকটে আমরা পড়ব। সেই সংকটের দায় এখন যারা এই সংকট তৈরি করছেন তাদেরকেই জবাবদিহিতার মধ্যে আনতে হবে, অন্য কেউ আমরা এই দায় নেব না। এটা পরিষ্কার ফজলুর রহমান, স্থানীয় সরকার নির্বাচন আগে করলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গর্তের ভেতর থেকে বেরিয়ে আসবে, তারা পাড়া মহল্লায় সন্ত্রাস করবে, দেশে অরাজকতা তৈরি হবে, জানিয়েছেন বিএনপি মহাসচিব। অন্যদিকে পর উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগের যারা অন্যায় না করে থাকলে তারা আসলে নির্বাচনের সুযোগ পাবে। কি পরিস্থিতির মুখোমুখি হব আমরা? আমি স্থানীয় সরকার নিয়ে আর কোনো কথা এভাবে বলতে চাই না। স্থানীয় সরকার নির্বাচনটাকে যারা সামনে এনেছেন, আমি তাদের শুভবুদ্ধি যদি উদয় না হয়, এই সরকারে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে এরা 5ই আগস্টের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। কারণ 5ই আগস্টে স্থানীয় সরকারের কোনো ব্যাপার ছিল না, সেটা জাতীয় সরকারেরই ব্যাপার ছিল। কাজে স্থানীয় সরকার এনে যারা 5ই আগস্টের আন্দোলনকে কলুষিত করছেন, তাদেরকে আমি সাবধান বাণী উচ্চারণ করছি। 1, 2 নম্বর হলো, তারপরে যদি তারা সংশোধন না হয়, এই ছেলের মতো যদি কথা বলে সিংহাসনে বৈশা মহারাজার মতো, আমার ভাই প্রিন্স যে কথাটা বললেন আমি একমত। আমি 2 দিন যাবৎ বলছি যে ইউনূস সাহেব যদি আপনি এদেরকে প্রশ্রয় দেন, অলরেডি আপনি তাদেরকে প্রশ্রয় দিয়েছেন, রাষ্ট্র মানে এই দল করতে উৎসাহিত করে দেশে বিদেশে। এখনো যদি তাদের এইসব অপকর্মের সঙ্গে আপনি নিজেকে যুক্ত করেন বা তাদেরকে যদি প্রশ্রয় দেন, আমি বলবো অন্তর্বর্তী সরকারের ক্ষমতার দরকার নেই। অলরেডি সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধায়ক সরকারের আইন অলরেডি পাশ হয়ে গেছে। কাজে সবাই মিলে তত্ত্বাবধায়ক সরকারের আইনটাকে সংশোধন যেভাবে হয়েছে সেইভাবে একটা তত্ত্বাবধায়ক সরকার হোক, কারণ এরা নিজেদেরকে এখন আর নিরপেক্ষ রাখতে পারছে না। 1, লোকাল গভর্নমেন্টের কথা বলে নির্বাচনকে জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করে। 2, এই যে আওয়ামী লীগকে আমরা দিব কি দিব না, একটা বাচ্চা ছেলে এইভাবে কথা বলে ফেলবে, এইভাবে বিভ্রান্ত করার কারণে। 3, তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে নিজেদের যে চিরায়ত যে ওই যে আলবদর রাজাকারের চিন্তাকে চাপিয়ে দেওয়ার কারণে 47 এবং 24কে তারা মুক্তিযুদ্ধ বলার কারণে, 71কে অস্বীকার করার কারণে, যদিও এখন অনেক পেছে পড়ে একটু গলা টান দিয়ে স্বীকার করতেছে হ্যাঁ 71ও আমাদের ভিত্তি, তারপরে আমি বলবো এই কারণে তাদেরকে জাতির কাছে মাপ চাইতে হবে। এবং সমস্ত কিছুকে তারা আজকে কন্ট্রাডিকশনের মাথায় ফেলে দিচ্ছে। আমি খুব ক্লিয়ারলি বললাম, বাংলাদেশে তারা এখন লালনের গান হতে দিচ্ছে না, তারা মহিলা সমিতির নাটক বন্ধ করে দিচ্ছে, তারা ওই যে মহানগর নাট্যমঞ্চ বন্ধ করে দিতেছে, তারা মেয়েদের ফুটবল খেলা, যে মেয়েরা ভারত উপমহাদেশের সমস্ত খেলায় ফুটবলে ফার্স্ট হয়েছে, 2বার 3বার চ্যাম্পিয়ন হয়েছে, তাদেরকে অপমান করতেছে। কে হিজাব পরবে, কে বুরকা পরবে, কে সেলোয়ার কামিজ পরবে, কে শাড়ি পরবে, মেয়েরা ঘরে থাকবে না বাইরে থাকবে। আমার কাছে এখন পর্যন্ত প্রমাণ আছে, রমনা পার্কে এখন মেয়েরা হাঁটতে গেলে কিছু লোক আইসা বলে মাথার মাঝে কাপড় দিয়ে হাঁটেন, অথবা কালকে আসলে হিজাব পরে আসবেন। এবং বিভিন্ন জায়গাতে হিজাব এবং বোরকা বিতরণের কর্মসূচি শুরু হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এই যে এই সব কাজ শুরু হচ্ছে, এই কাজের জন্য
বাংলাদেশকে যেভাবে বিতর্কিত করা হচ্ছে, যে মেয়েটি হিজাব পরে সেও আমার মা, সেও আমার বোন, যে মেয়েটি হিজাব পরে না, সেলোয়ার কামিজ পরে চুল খুলে চলে, সেও আমার মা, সেও কিন্তু আমার অ্যাডভোকেট বোন। ফজলুর রহমান, আপনি বলছিলেন যে একের পর এক ঘটনা ঘটাচ্ছে, তারা কারা, তাদের তারা হলো শক্তির উৎস কি? বিশ্বাসঘাতক। আমি সেই আলোচনায় আসতে চাই, বিস্তারিত শুনতে চাই, সুস্পষ্টভাবে জানতে চাই বিরতির পর। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল এন্ড স্কোয়ার বার। আজকের আলোচনা চলছে সরকার, আস্থা, প্রত্যাশা ও রাজনীতি শিরোনামে। আবারও ফিরছে আলোচনায়। অ্যাডভোকেট ফজলুর রহমান, একের পর এক বিতর্কিত ঘটনার বর্ণনা আপনি দিচ্ছিলেন। জানতে চাই যে কারা বাংলাদেশের চেতনার সংস্কৃতিতে আঘাত করছে, তাদের শক্তির উৎস কি? এটার পিছনে আমি খুব সুস্পষ্টভাবে, প্রিন্স সাহেব কি বলবেন না বলবেন জানি না, কিন্তু আমি আমার সমস্ত কিছু রিস্ক নিয়ে বলছি। এইটার পিছনে ৭১-এর পরাজিত শক্তি হলো দায়ী, যারা এখন নাই অনেকেই, কিন্তু তাদের অনুসারীরা যারা আছে, যারা পত্রিকাতে লেখে মুক্তিযুদ্ধ করার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এই শক্তিটা হইল মূল দায়ী। এখন বোঝা গেছে তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই। আমি মনে করছিলাম তাদের চরিত্রের পরিবর্তন অনেক হয়ে গেছে। ৫৪ বছর পরে হয়তোবা তারা ভাববে ৭১ একটা ভুল করছিলাম, এখন একটু, কিন্তু তারা সংশোধন হয় নাই। তারা এই দেশটাকে আবার নতুন করে এটাকে আবার জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য, আবার পবিত্র ধর্ম ইসলামের নামে এই রাষ্ট্রটাকে মধ্যযুগের বর্বরতার দিকে নিয়ে যাওয়ার জন্য। অথচ ইসলাম কিন্তু আধুনিকতার শ্রেষ্ঠ উদাহরণ, কিন্তু মূল্যতন্ত্র আর ইসলাম এক জিনিস নয়। আমি এই কথাগুলো বলবো। সে এটার চিন্তা করে ওয়াহাবিজম এই দেশে প্রতিষ্ঠা করার জন্য এরা সমস্ত মাজারগুলো ভেঙে দিচ্ছে। এদের যারা ওয়াজ করে, ওয়াজের মৌলানা সাহেবরা প্রত্যেক দিন আমি শুনতেছি শাহজালালের দরগা ভাঙিয়ে দেওয়ার জন্য মানুষকে আহ্বান জানাইতেছে। এইভাবে এই দেশে যে উলিয়া গাউস কুতুব দরবেশরা এই দেশে ইসলাম প্রচার করছিল, তাদেরকে অপমান করে, তাদের মাজারকে অপমান করে এবং তাদের পন্থী সেই সব আহলে সুন্নাতুল জামাতের মানুষদেরকে এই দেশ থেকে বিতাড়িত করে, অত্যাচার করে থামিয়ে দেওয়ার জন্য যে ধর্মীয় উন্মাদনা শুরু হয়েছে, সেই ধর্মীয় উন্মাদনা এবং ধর্মীয় উন্মাদনার আঘাতটা সবচেয়ে পরে একটা দেশে নারী সমাজের উপরে। আমি খুব ভীত, আমি খুব বিক্ষুব্ধ মুক্তিযোদ্ধা হিসাবে, যে আজকে স্বাধীনতার ৫৪ বছর পরে আমার মেয়েরা কি পোশাক পরবে, মেয়েরা কি গান গাইবে, মেয়েরা ফুটবল খেলবে না ব্যাডমিন্টন খেলবে। এখানে সব জায়গাতে গিয়া সেই মব জাস্টিস করিয়া সব কিছু বন্ধ করে দেওয়া হচ্ছে। এই দেশটা কি তাইলে আফগানিস্তান হয়ে যাচ্ছে, যে আফগানিস্তানে ফতোয়া জারি করা হয়েছে ক্লাস 5-এর বেশি কোনো মেয়ে লেখাপড়া করতে পারবে না। আমি ওই দিন দেখলাম পত্রিকাতে, 2 দিন পর পর দেখলাম যে আফগানিস্তানের মেয়েরা এখন লুকিয়ে পাকিস্তানে আইসা উচ্চশিক্ষা গ্রহণ করার চেষ্টা করছে। আমরা কি এই দেশটা 30 লক্ষ লোকের রক্ত দিয়া, আমাদের লক্ষ লক্ষ নারীর সম্ভ্রমের মাধ্যমে, আমাদের পিতার সামনে সন্তান, সন্তানের সামনে মা ধর্ষিতা হওয়ার বিনিময়ে যে দেশটা আমরা পাইলাম, যে রক্তাক্ত বাংলাদেশ, যে মুক্তিযুদ্ধ, আমাদের মা মুক্তিযুদ্ধের পেট ছিঁড়েই যে বাংলাদেশ হলো, সেই বাংলাদেশে কি আমাদেরকে আজকে বর্বরদের শাসন দেখতে হবে? আমাদের কি অন্ধকার যুগে আবার ফিরে যেতে হবে কিনা আমি সবসময় ভাবি। এই কথাটা আমাকে বা প্রিন্স সাহেবকে এই জনে জনে বলতে হবে কেন? এটা তো কোটি কোটি মানুষ বলা উচিত। বাংলাদেশের মানুষের তো এই ব্যাপারে সাংঘাতিক ধরনের এদের প্রতি একটা ঘৃণাবোধ সৃষ্টি হওয়া উচিত। এবং যে কালচার চলছে, আমি এইসব কথা বললে, আমার অবশ্য বাড়ি নাই ঢাকা শহর, কাজে আমার বাড়ি ভাঙতে পারবে না, আমার দেশেও কোনো বাড়ি নেই, আমার বাড়ি কেউ ভাঙতে, আমার বাড়িই নেই। আমি দেশে গেলে আমার বাতিজার বাড়িতে থাকি, আর এখানে আইলে পরে ভাড়া বাসায় থাকি। আমার বাড়ি তো আর বুলডুজার দিয়ে ভাঙতে পারবে না, আগুনও লাগাইতে পারবে না। কিন্তু এই যে বুলডুজার পলিটিক্স এবং আগুন লাগায় সব কিছু পুড়ে দেওয়ার যে কালচার শুরু হয়েছে, প্রতিদ্বন্দ্বী পার্টিকে বা প্রতিদ্বন্দ্বী ব্যক্তিকে সব কিছু ধ্বংস করে দেওয়া, মব জাস্টিস করে বা মব মিছিল করিয়া এই যে রাজনীতি শুরু হয়েছে, এই রাজনীতির শেষ কোথায়? ইউনূস সাহেবের মতো একজন শান্তিতে নোবেল লরিয়েট, উনি শান্তিতে, দেশের শান্তি, উনি বসে থাকা অবস্থায় যেভাবে বাড়িঘর পুড়ছে, ধ্বংস হচ্ছে, যেভাবে বুলডুজার চালানো হচ্ছে, যেভাবে অন্যদের স্কাল্পচার ভেঙে ফেলুক, কিন্তু বাংলাদেশের 7 জন বীর শ্রেষ্ঠর প্রতিকৃতি বা
ভাস্কর্য আমার কিশোরগঞ্জে ভেঙ্গে এটাকে পাড়াইছে মাটিতে ফেলে। আমি আজকে বাংলাদেশের বিবেকের কাছে জিজ্ঞাসা করতে চাই, এই 7 জন বীর শ্রেষ্ঠ কি এতই অপরাধী মুক্তিযুদ্ধ করে হলো? এই দেশে যারা, এরা তো সবাই হলো সামরিক বাহিনীর লোক। এরা রক্ত না দিলে, এরা জীবন না দিলে, বীর শ্রেষ্ঠ না হলে তো আজকে ওয়াকারুজ্জামান সাহেবরা জেনারেল হতে পারতো না। বাঙালির ছেলে তো লেফটেন্যান্ট জেনারেল, জেনারেল মেজর জেনারেল হইতে পারতো না। আমি তাদেরকে ওই দিকে দৃষ্টি দিতে আমি অবশ্যই অনুরোধ করব, তা না হলে বুঝবো দেশ ধ্বংস হয়ে গেছে। এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব থাকবে কিনা সেই নিয়ে প্রশ্ন দেখা দিবে। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট ফজলুর রহমান, কমরেড রহিন হোসেন প্রিন্স। একই বিষয় নিয়ে আপনার কাছেও জানতে চাই, আমরা যে বিচ্ছিন্ন ঘটনার কথা বলছি, অ্যাডভোকেট ফজলুর রহমান বিস্তারিত বলছিলেন, আর কি আসলে বিচ্ছিন্ন ঘটনা ভাববার কোনো সুযোগ আছে কিনা? না, এটা মোটেই নাই। এবং বিচ্ছিন্ন ঘটনা যদি বলেন, আমরা কিন্তু শুরুতে কখনোই বিচ্ছিন্ন, আমরা অন্ততপক্ষে কখনো বলিনি। কারণ জিনিসটা তো একটা রাজনৈতিক কর্মী হিসাবে, কারণ আমরা তো আর হঠাৎ করে আসি নাই, যার যার বিশ্লেষণ করতে পারি, কিন্তু আমরা তো দেখতে দেখতে এসেছি। হয়তো ধরেন আমরা 80-র দশক থেকে সরাসরি দেখেছি, উনি তো একেবারে সেই কি বলবো যে পাকিস্তান আমলে মুক্তিযুদ্ধের আগে তো বলছি যে পাকিস্তান আমলে বলছি সেই 60-এর দশকের থেকেই এই দেখা শুধু না, সরাসরি অংশগ্রহণ আসছে। সুতরাং এগুলো ওই যে বলে না যে যারা ভালো রাঁধুনি, ভাত দেখলেই বা টিপলেই বোঝা যায়, এটা বোঝাই যায়। সুতরাং এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা মনে রাখতে হবে। এর একটা বিশেষ রাজনৈতিক মতাদর্শ আছে, তারাই এই ঘটনাগুলো ঘটছে। আমি খুব ভদ্র শব্দ হয়তো বলছি, কারণ ফজলু ভাই যেটা বলছেন কোনো পয়েন্টে ওনার সাথে দ্বিমত করার কারণ আমি পুরোটাই একমত হয়ে এটা বলছি। এখন কিন্তু আমি পরিষ্কার করে বলতে চাই, যেটা এখন না, গতকালও আমরা একটা সমাবেশ করেছি বামজোটের উদ্যোগে প্রেস ক্লাবের সামনে। সেখানে বমের নামে যা হচ্ছে তার থেকে সরকারের যারা এগুলো করছে ব্যবস্থা নেওয়ার কথা বলছি, উগ্রপন্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছি, জাতীয় সংসদ নির্বাচনের কথা বলেছি। আমরা বলি যে এই দায় এই সরকার কি এড়াতে পারে? এবং একটা কিন্তু বিখ্যাত কথা আছে, এই কথাটা আমি কোনো নাম উল্লেখ করছি না, কিন্তু এটা আপনি মিলিয়ে দেখুন। সরকার যদি না চায় কোনো ঘটনা কি ঘটতে পারে? পারে না। তাহলে দায় কিন্তু আলটিমেটলি অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সে দায়িত্ব পালন করবে। আমি কাজের কথায় আসছি, আমি উদাহরণ দিই, একটা উদাহরণ দিয়ে এটা বলবো। যেমন ডিসি সাহেবদের সম্মেলনে, আমি পুরো সম্মেলন নিয়ে আলোচনা করছি না, দেখলাম আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে কি আপনারা কোনো দিকে তাকাবেন না, আপনারা আপনাদের কারোর কথায় শুনবেন না, নিজের মতো করে আইন যেটা আছে এটা করবেন। এবং ওইখানে কি বলছে যে আইন অনেক হিসাব আছে, নিচেই যাইতে দেরি হয়। আমি গতকালই একটা টেলিভিশনে বললাম যে আইন তো আগে উপরে পালিত হচ্ছে কিনা ওইটা দেখার পরে কিন্তু নিচের ওনারা কি করবেন সেটা বোঝে। তাহলে উপরের আগে আইনটা দয়া করে পালন করেন ডক্টর ইউনূস সাহেব, তাইলে দেখবেন নিচের যে ইউনো টিউনো আছে তারাও কিন্তু ঠিক মতো পালন না করে তারা কিন্তু যেতে পারবে না। সুতরাং এই সিগন্যাল দেওয়া দরকার। আমি অনুরোধ জানাবো, স্বরাষ্ট্র উপদেষ্টার একটা কথা শুনলাম, তিনি বলেছেন আর এই ধরনের ঘটনা কে সহ্য করা হবে না, এটাকে সন্ত্রাসী ঘটনা বলেন, যাই বলেন আপনারা করেন, কিন্তু আপনার এই কথা এবং কাজের মিল আমরা দেখতে চাই। আমি প্রসঙ্গক্রমে একটা দায়িত্ব নিয়ে একটা কথা বলি। আপনার মনে আছে সুনামগঞ্জের দোয়ারি বাজারে যে ঘটনা ঘটলো, স্বরূপকাঠির ঘটনা ঘটলো, আরও কয়েক জায়গায়, আমি এরকম তো অনেক ঘটেছে। ঘটার পরে প্রথমে এটা অস্বীকার করার প্রবণতা ছিল, আর পাশের দেশ অনেক সময় বাড়তিও প্রচার করতেছিল। আমরা টিম পাঠালাম আমার পার্টির পক্ষ থেকে যাচাই করার জন্য। যখন শুনলাম এটা ভয়াবহ ঘটনা, পরের দিনই ওনাকে কিন্তু কোনোদিনও চিনতাম না, এই যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখা করতে গেলাম, আমি ওনাকে ধন্যবাদ জানিয়েছি ওই দিন, আজকেও জানাচ্ছি। উনি প্রথমে আমি ঢোকার সাথে সাথে বললেন, আমি আগের দিন ওনাকে মেসেজ পাঠিয়ে বললেন যে এই ঘটনা শোনার পরে আমি কিন্তু ডিসি সাহেবকে ফোন করেছি, এসপি সাহেবকে ফোন করেছি, অলরেডি আমরা কয়েকজনকে গ্রেপ্তার করেছি। আমি 10:30 11টায় গেলাম, যে বললাম যে ঠিক আছে, ওইটা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি ভূমিকা নিছেন, কিন্তু গতকাল স্বরূপকাঠিতে পিরোজপুরের ঘটনা ঘটেছে, সেইখানে কি করলেন? কুমিল্লাতে একটা ঘটনা ঘটেছে, কি করলেন? উনি খুব নির্দ্বিধায় বললেন যে ভাই এটা তো জানি না। তার পিএসকে বললেন যে এইগুলো তো জানি না আমি, তাহলে ব্যবস্থা নাও। কিন্তু যে কোনোভাবে হোক আমরা জানি এই দুইটার ব্যাপারে। আমরা চলে আসার পরে বিকালের মধ্যে 2 জায়গায় ব্যবস্থা কিন্তু আমরা দেখেছিলাম। আমি এই জন্য ওনাকে ধন্যবাদও জানিয়েছিলাম আগে, আজকেও বললাম। তা আমরা দেখতে চাই সরকার যদি এই ভূমিকা নেয় নিরপেক্ষ অবস্থান থেকে, সে কারোর বিশেষ রাজনৈতিক স্বার্থ হাসিল না করে এবং কোনো কি বলবো যে বিশেষ গোষ্ঠীর স্বার্থ হাসিল করবে না, তাহলে এই ধরনের ঘটনা ঘটবে না। কারণ বাংলাদেশের মানুষ কিন্তু জাগ্রত আছে, এটা মনে রাখতে হবে। সুতরাং এইটা করতে হবে, না হলে জনগণ কি রুখে দাঁড়ানোর আর কোনো বিকল্প নেই। যেটা উনি বললেন যে আমরা কেন বলবো, বাংলাদেশের কোটি কোটি মানুষ বলবে না কেন, কিন্তু এখনো আমরা, আমার বিবেচনায় আমরা কিন্তু মানুষকে এই ধরনের কোনো সংঘাত সংঘর্ষ, যেটা একজন উপদেষ্টা একবার বললেন নাকি গৃহযুদ্ধের কথা, এই ধরনের কথা কেন তারা বলে?
বুঝি না তো ঠিক উস্কানিমূলক কথা হয় কেন, আমরা সেই কথা কিন্তু বলতে চাই না। কিন্তু এই ঘটনাগুলো ঘটলে আপনার হবে কি একটু তো মনে রাখতে হবে। একটা সবচেয়ে প্রশ্নবিদ্ধ হবে 24-এর গণঅভ্যুত্থান, এত রক্তদান, এত সংগ্রাম, সেইটা কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। যে কোটি কোটি মানুষ শিশু থেকে শুরু করে বয়স্করা তারা যে রাজপথে নেমে এই সরকারের পতন চেয়েছিল, তারা আশাহত হবে না? যারা বেঁচে আছে সেইটা হবে। আর এই সুযোগ নেবে অপশক্তি, দেশের মধ্যে থাকা যেমন নেবে, বিদেশের অপশক্তিরও কিন্তু সুযোগ নেবে, যা আমাদের যে গণতন্ত্রের যাত্রার কথা আমরা বলেছি আরো পিছিয়ে দেবে। সুতরাং এই বিবেচনা করে আমি আশা করব যে সরকার তার যা কথা বলছে এটা রক্ষা করবে, না হলে আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখনো আছে, এটা কোনো গোপন কিছু নাই। গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো আমরাও যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে এই ধরনের অপকর্ম বলতে যেটাকে বোঝায়, মানুষ যাকে অপকর্ম বলে, এটাকে রুখে দাঁড়ানো ছাড়া আমাদের সামনে কিন্তু আগামীতে আর ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকে। দর্শক এখানেই শেষ করছি দেশপ্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।